আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনলাইনে ই-রিটার্ন সাবমিশন সংক্রান্ত ভিডিওগুলোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। আপনি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজের তথ্য আমরা কীভাবে ই-ট্যাক্স এনবিআর ওয়েবসাইটে আমরা উপস্থাপন করব বা ইনপুট করব। তো এর পূর্বে কিন্তু অনেক ভিডিও আছে, আমার প্রত্যেকটি পেজের ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু আছে আপনাদের জন্য। আমি প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পাশাপাশি আমার বিগত বছরে অনেক ভিডিও কিন্তু আছে রিটার্ন সরকারি বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন সাবমিশন সংক্রান্ত। তো সেগুলো দেখে কিন্তু আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং নিজেরাই ঘরে বসে বিনা ঝামেলায় আর কি, উইদাউট এনি হ্যাসেল আপনারা কিন্তু নিজের রিটার্ন সাবমিট করতে পারবেন আর কি। তো চলুন আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন মূল ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। হোম পেজে তো আমরা অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস লায়াবিলিটিস পেজে কিন্তু আমরা চলে এসেছি। দেখেন আমার এটা ওপেন করে আছে, এটা আমার ব্যক্তিগত নিজস্ব অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে জ্ঞাতার্থে বলি যে অ্যাসেসমেন্টের দুইটি পেজ আছে, দুটি পেজে দুটি ভিডিও আছে। আমার ইনকামের উপর কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড ভিডিও আছে, রিবেটের উপর এই ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড ভিডিও আছে, এক্সপেন্ডিচারের উপর আছে। সবগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের কিন্তু সম্যক অনেক ধারণাই কিন্তু পাবেন। আর অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের উপর তো আজকেই এই ভিডিওটি হচ্ছে বা আপনারা দেখছেন যে ভিডিওটি সেটি। তো আমরা এখন চলে যাব মূল আলোচনায়। হ্যাঁ, অ্যাসেটস। দেখেন এটা কিন্তু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এটা কিন্তু দুই পর্বে বিভক্ত। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম এখানে যে বিশাল পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটি কিন্তু দুটি ভাগে বিভক্ত, যেহেতু পেজের নামই কিন্তু আমাদের অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তো প্রথম পর্বে কিন্তু আমরা দেখতেছি অ্যাসেট সংক্রান্ত। তো অ্যাসেটসের ড্রপ ডাউন মেনুতে কিন্তু এরকম থাকবে। আপনাদের যখন মূল পেজ, জাস্ট আপনারা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কিন্তু ডিটেলস বের হবে। হ্যাঁ, তো আপনার জাস্ট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনাদের জন্য যেটি প্রযোজ্য হবে সেটি আর কি। আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব। আপনাদের জন্য যেটি প্রযোজ্য সেটি কিন্তু আপনার অ্যাসেটের হিসাবটা দিবেন। তো আমি এখন চলে যাই প্রথমে বিজনেস ক্যাপিটাল। এটা আমার জন্য প্রযোজ্য নয়। ব্যবসায়ী মূলধন যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ক্লিক করে তার তথ্য দিবেন। এটি যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের তিনটি অপশন এসেছে। ডিরেক্টরস শেয়ার হোল্ডিংস ইন লিমিটেড কোম্পানিজ, আপনারা দেখতে পাচ্ছেন। বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টরস শেয়ার হোল্ডিংস ইন লিমিটেড কোম্পানিজ, আর ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম। এটা আমার জন্য প্রযোজ্য নয়, যাদের ব্যবসায়ী মূলধন আছে তাদের জন্য আর কি। তো আমি এখন চলে এসেছি এটি নন এগ্রিকালচার প্রপার্টি। হ্যাঁ, নন এগ্রিকালচার প্রপার্টিটা কি, আমাদের ডেফিনেশনটা একটু জেনে নেই কোশ্চেন মার্কে কারসারটি রেখে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন অফ ইউর অল নন এগ্রিকালচারাল টেঞ্জিবল প্রপার্টি আদার দ্যান দ্যাট ইউজড ইন ইউর সোল proprietorship business or profession such as land, plot, apartment and other house property। তাহলে আমরা কি বুঝতেছি যে ল্যান্ড, প্লট, অ্যাপার্টমেন্ট অ্যান্ড আদার হাউস প্রপার্টির জন্য এটি প্রযোজ্য। ভ্যালুজ অফ প্রপার্টি মাস্ট বি অ্যাট দেয়ার কস্ট ইনক্লুডিং লিগ্যাল রেজিস্ট্রেশন অ্যান্ড আদার রিলেটেড এক্সপেন্সেস। তার মানে কি, আপনি যে মূল্যটা দিবেন এখানে সেই মূল্যটা যেন অবশ্যই লিগ্যাল রেজিস্ট্রেশন যেখানে করার সময় যে মূল্যটা আপনারা নির্ধারণ করেছেন, কেউ জমি কিনেছেন বা জমি নন এগ্রিকালচার প্রপার্টি কেউ যদি ওন করে থাকেন, যে কোনোভাবেই হোক, ল্যান্ড হোক, প্লট হোক, যেটাই হোক, অ্যাপার্টমেন্ট, আপনারা যে কাগজপত্রে যে অ্যামাউন্টটি দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই ম্যাচ করতে হবে, এলোমেলো কোনো তথ্য দেওয়া যাবে না। তো এর আন্ডারে আছে নন এগ্রিকালচার প্রপার্টিতে হলোই অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি এগ্রিকালচার। এখন আমরা চলে যাব এগ্রিকালচার প্রপার্টিতে। হ্যাঁ, তো এগ্রিকালচার প্রপার্টি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এগ্রিকালচারাল প্রপার্টি, কৃষি সম্পত্তি যাকে বলা হয়। তো আমরা যদি একটু ডেফিনেশনে দেখে নিই, লোকেশন, ডেসক্রিপশন অ্যান্ড এরিয়া অফ ল্যান্ড ইউজড এক্সক্লুসিভলি ফর এগ্রিকালচারাল পারপাস, মানে কৃষি কাজের উদ্দেশ্যে যে সমস্ত জমি ব্যবহৃত হয় করছেন আপনি,
তারই কিন্তু তথ্য এখানে দিতে হবে, স্পষ্টভাবে এখানে উল্লেখ আছে। তারপর আমরা চলে যাব ফিনান্সিয়াল অ্যাসেট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা সেগমেন্ট। ও আমরা এখানে ড্রপ ডাউন মধ্যে একটু ক্লিক করি। হ্যাঁ, এগ্রিকালচার প্রপার্টিতে যদি ক্লিক করি, আমরা অনেকের আছে কিন্তু জমি জমা, আমার নাই, যাই হোক আমি এটা দেইনি। তো যদি আমরা ক্লিক করি তাহলে কী থাকতেছে, ডেসক্রিপশন অফ অ্যান্ড লোকেশন। আপনার কিন্তু অবশ্যই যে সে জমি কোথায় আছে, অবস্থান, সে জমির অবস্থান দিতে হবে, বর্ণনা করতে হবে। টাইপস অফ অ্যাকুইজিশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনি এটি পারচেস করেছেন না ইনহেরিটেন্স, উত্তরাধিকারী সূত্রে কিনেছেন, না উত্তরাধিকারী সূত্রে, না গিফট পেয়েছেন, দান পেয়েছেন। 3টা অপশন কিন্তু থেকে থাকে সাধারণত। তো আপনি যে ক্ষেত্রে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি এখানে দিবেন। তারপরে এরিয়া অফ প্রপার্টি, আপনার প্রপার্টি এরিয়া মানে কত শতাংশ বা কত অংশ আর কি আপনি ওন করেছেন বা যাই হোক আপনার অধিকারে আছে, যাই হোক যেটাই হোক। এখানে আমার 3টা অপশন আছে, কিনেছেন, না উত্তরাধিকারী পেয়েছেন, না দান পেয়েছেন, এটাই আর কি। এখানে জাস্ট আপনি অংশ মানে পরিমাণটা জাস্ট কোয়ান্টিটি লিখবেন আর কি। আর ইউনিট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট। ইউনিট কিন্তু আপনি ডেসিমাল এবং একর 2 অংশে দিতে হবে। তো আপনার জন্য যেটা প্রযোজ্য, ডেসিমালও দিতে পারেন, একরও দিতে পারেন। কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার। হ্যাঁ, এখন বলতেছে যে এই অর্থবছরের শুরুতে তার দাম কত ছিল, এই অর্থবছর শেষে তার দাম কত। জাস্ট এই 2 ধরনের দামটা আপনারা বসাই দেবেন আর কি। তো এটি আর কি আমি জাস্ট আপনাকে একটা দিলাম আর কি, ইনস্ট্রাকশন বা ডেসক্রিপশন দিলাম যে আসলে এই বক্সগুলো আমরা কীভাবে পূরণ করব আর কি। তো এখন চলে যাবো ফিনান্সিয়াল অ্যাসেটস। আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল অ্যাসেট, এটার ডেফিনেশনটা আমরা একটু জেনে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল অ্যাসেটস ইনক্লুড ইউর শেয়ার্স, বন্ডস, সেভিং সার্টিফিকেটস অ্যান্ড সিকিউরিটিজ, সেভিং অ্যান্ড ডিপোজিট স্কিম সাচ এস ডিপিএস, এফডিআর, লোন গিভেন টু আদার ইনভেস্টমেন্ট। এখন এখানে বলতেছে ফিনান্সিয়াল অ্যাসেট বলতে কিন্তু এই ধরনের কি শেয়ার থাকবে, আপনার যে শেয়ার থেকে থাকে, বন্ড থেকে থাকে, সেভিং সার্টিফিকেট থেকে থাকে। হ্যাঁ, সেভিং সার্টিফিকেট মানে কি, ওই যে আপনারা বুঝতে পারতেছেন সঞ্চয়পত্র কি যাকে বলা হয়। তারপর সিকিউরিটিজ, সেভিংস, কোথায় গেল, হ্যাঁ সিকিউরিটিজ, সেভিংস অ্যান্ড ডিপোজিট স্কিম, হ্যাঁ ডিপিএস, এফডিআর যাই বলেন, এই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। একটু ডেডিকেটেড অপশনও আছে, মানে সাব মেনু আছে, আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। আমি কিন্তু এটাতে ক্লিক করে রেখেছি কারণ আমার একটা প্রযোজ্য আছে, সেটা হচ্ছে জিপিএফ। তো আমরা আস্তে আস্তে প্রথম থেকেই শুরু করি। তো দেখতে পাচ্ছেন আপনার শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সার্টিফিকেট। হ্যাঁ, অনেকেই কিন্তু শেয়ার থাকে, বন্ড থাকে, সিকিউরিটিজ আর ইউনিট সার্টিফিকেট থাকে। যাক, আপনি যদি শেয়ারের মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অপশন আসবে যে আপনার বিও অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, টাইপ অফ অ্যাকুইজিশন দিতে হবে, নেম অফ দ্য ব্রোকারেজ হাউস দিতে হবে, কোস্ট ভ্যালু দিতে হবে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা অবশ্যই জাস্ট টুকে নেবেন একটা ডায়েরিতে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আর কি দেখতে দেখতে টুকে নেবেন যে আপনার কোন কোন তথ্য লাগবে এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অপশনে। তো আমরা এখন চলে যাব সঞ্চয়পত্র। হ্যাঁ, আমরা অনেকেই সঞ্চয়পত্র কিনে থাকি, খুব একটা ইম্পর্টেন্ট এখানে সাবমেনু। সঞ্চয়পত্র কিন্তু অনেকে কিনে থাকি, কিন্তু সঞ্চয়পত্রের হিসাব কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে, এটা অ্যাভয়েড করা যাবে না। কারণ সঞ্চয়পত্র যে কিনেছেন তার কিন্তু ডকুমেন্ট বাংলাদেশ সরকারের কাছে থাকে এবং ব্যাঙ্কগুলোর কাছে থাকে। তো এটি লুকানোর কোনো অবকাশ নেই, লুকানো ঠিক না। তো সঞ্চয়পত্র যদি আমি ক্লিক করি তাহলে আমরা কী অপশন পাবো এটা আপনারা জেনে নেন, কারণ অনেকেরই সঞ্চয়পত্র আছে। টাইপস অফ সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র কিন্তু বিভিন্ন ধরনের হয়, আপনারা জানেন কী ধরনের সঞ্চয়পত্র কিনেছেন তার টাইপসটা এখানে লিখবেন। আর রেজিস্ট্রেশন নাম্বার তো অবশ্যই আছে ওখানে, কোন তারিখে ইস্যু করেছেন আর তার ভ্যালুটা কত, মূল্যটা কত। তো আপনারা অবশ্যই এই তথ্যগুলো অবশ্যই জেনে নিয়ে কিন্তু সঞ্চয়পত্রের বা টুকে নিয়ে ডায়েরিতে আপনারা কিন্তু বসবেন এই পাতাটি বা এই পেজটি পূরণ করতে। তো আমরা এখন চলে যাব ফিক্সড ডিপোজিটস, টার্ম ডিপোজিট, হ্যাঁ এফডিআর যাকে বলে। তো অনেকেই কিন্তু এফডিআর আছে আমাদের, অনেকেই অ্যাজ সঞ্চয়পত্রের মতো। তো এফডিআর এর ক্ষেত্রে কিন্তু আপনার তথ্য দিতে হবে, কারণ ওটাও আপনার অ্যাসেট। এখানে অ্যাসেট বলতে কিন্তু সমস্ত কিছু এসে চলে এসে, আপনার হয়তো মনে করে মানে আমাকে অনেকে কমেন্টস করে যে আসলে হোয়াট ইজ দ্য অ্যাসেট। দেখেন এখানে সবগুলো কিন্তু অ্যাসেট, বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, নন এগ্রিকালচার অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি আন্ডারে যত আছে ফিনান্সিয়াল অ্যাসেট হিসাবে এখানে আপনার শেয়ার দেখতেছেন, সঞ্চয়পত্র দেখছেন, এফডিআর দেখছেন, ডিপিএস দেখছেন, লোনস গিভেন টু আদার্স দেখতেছেন, প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, সমস্ত কিছুগুলো কিন্তু আপনার কি অ্যাসেট। আরও আছে আদার ফিনান্সিয়াল অ্যাসেট আছে, মোটর কার, গোল্ড, ডায়মন্ড, ফার্নিচার, আদার অ্যাসেটস অফ সিগনিফিক্যান্ট ভ্যালু,
ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, নোট কারেন্সিজ, ক্যাশ ইন হ্যান্ড, আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ। এই পর্যন্ত আপনার খালি অ্যাসেটই অ্যাসেট। আপনার জন্য যেটি অ্যাপ্লিকেবল অবশ্যই সেটি আপনি টিক দিবেন, টিক দিয়ে সাবমেনুগুলো কী করবেন, ফিল আপ করবেন। তো আমরা কোথায় ছিলাম, ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট আমরা ক্লিক করি, পার্টিকুলার ফিক্সড ডিপোজিটের পার্টিকুলারসটা দিবেন, তার বিবরণটা দিবেন, আর কোন ব্যাংকে আপনি এফডিআর করেছেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর ব্যালেন্সে আপনার কত পরিমাণ টাকা মানে এফডিআর করেছেন তার অ্যামাউন্টটা দিবেন। তাহলে আমাদের কয়টা অপশন এখানে, পার্টিকুলার্স, নেম অফ দ্য ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, অ্যামাউন্ট। আপনার অবশ্যই এই বক্সের ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু মানে ইনফরমেশনের সংক্রান্ত তথ্যগুলো কালেকশন করে কিন্তু এই পেজটা কী করবেন, বসবেন ফিল আপ করতে। আমার তো ডিপিএস, হ্যাঁ ডিপিএস তো একেবারে বলতে গেলে সবারই আছে, বেশিরভাগ এমপ্লয়ি, নন গভর্নমেন্ট বলেন আর হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি বলেন, যে সেক্টরে আছি আমরা, যে প্রফেশনেই আমরা আসি না কেন, ডিপিএস কিন্তু আসেই। তো এই তথ্যটা আপনাকে দিতে হবে। ডিপিএস সংক্রান্ত স্টেটমেন্ট কিন্তু ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি স্টেটমেন্টের সঙ্গে সম্পূর্ণ তুলে দিবেন, তুলে নিয়ে আসবেন স্টেটমেন্টটা। আর তারপরে আপনার জিবিএফ স্টেটমেন্ট, 4-5টা স্টেটমেন্ট যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, সমস্ত স্টেটমেন্ট আপনি তুলে নিয়ে ডায়েরিতে মানে ডায়েরিতে আবদ্ধ করবেন, ফাইলে আবদ্ধ করবেন। ফাইলে আবদ্ধ করে কিন্তু সেগুলো কি পিন আপ করে রাখবেন, কারণ এগুলো আপনার ডকুমেন্ট, যে কোনো সময় আপনি তো অনলাইনে সাবমিট করছেন, আর অনলাইনে সাবমিট করার সময় কিন্তু আমাদের কোনো প্রকার ডকুমেন্ট এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কিন্তু জাজ করে না। যদি জাজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো সময় কল আপ করতে পারে, ডাকতে পারে, ফোন করতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার যদি আয় ব্যয়ের কোনো অসঙ্গতি তাদের চোখে ধরা পড়ে, সেক্ষেত্রে কী করবে তারা আপনাকে ডেকে নেবে, এবং আপনি যে সংরক্ষণ করে রেখেছেন যে পার্টিকুলার্সগুলো, যে দলিল দস্তাবেজগুলো, যে ডকুমেন্টগুলো, সেগুলো কিন্তু ওনারা দেখে তখন দেখবে যে না ঠিক আছে ওনার তথ্য, তখন কিন্তু আপনি একটা একটা প্রবলেম থেকে মুক্তি পেলেন। তো এই জন্য কিন্তু ডকুমেন্ট কিন্তু ছাড়া কেউ আন্দাজে কোনো তথ্য দিবেন না। কোনো বছরেই আপনারা আন্দাজে বা গেজিং করে, অনুমান ভিত্তিক, অনুমান নির্ভর যাকে বলে, গেজিং ডিপেন্ডেন্ট কোনো ইনফরমেশন এখানে সাবমিট করবেন না। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। অনেকে আমরা তাই করি, কিন্তু এটা করবেন না, কারণ যে কোনো সময় এনবিআর আপনাকে ডেকে নেবে। যদি আয় ব্যয়ের অসঙ্গতি বা আপনার পার্টিকুলার্সের সংখ্যা যদি অসঙ্গতি, কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, যদি তাদের দৃষ্টিতে যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডকুমেন্টগুলো চাইবে তারা, তখন দেখাতে হবে। তো আমি কোথায় ছিলাম, ডিপিএস, আমরা ডিপিএস তো ক্লিক করলামই। হ্যাঁ, তারপর এখন লোনস গিভেন টু আদার্স। এখন কথা হচ্ছে আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন কোনো পার্টিকুলার অ্যামাউন্ট, সেটা আপনার অ্যাসেট। তাহলে এখানে কি হবে, এখানে যদি ক্লিক করে আমরা পার্টিকুলার্স, তার বিবরণটা তো দিতে হবে, নেম অফ দ্য বোরোয়ার, কে আপনার কাছে ধার নিয়েছে, টিন অফ দ্য বোরোয়ার। এখানে একটা আমরা জানার বিষয় আছে যে এন্টার দ্য টিন অফ এ লোন রিসিভার। হ্যাঁ, এখানে লোন যে গ্রহণ করলো তার কিন্তু টিন নাম্বারটা, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা কিন্তু প্রবেশ করাতে হবে। ইফ দ্য লোন রিসিভার হ্যাজ নো টিন, লিভ দ্য স্পেস ব্ল্যাঙ্ক। হ্যাঁ, খুব একটা ইম্পর্ট্যান্ট আমার টপিক পেলাম। আর যদি তার টিন নাম্বার থেকে থাকে তো দিবেন, না হলে এই পেজ মানে এই ঘরটা, বক্সটা ব্ল্যাঙ্কই থাকবে। আর অ্যামাউন্টটা তো দিতেই হবে, আপনার কত টাকা ধার দিয়েছেন তাকে, রিসিভারকে, বোরোয়ারকে। আচ্ছা, এবার হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট টপিক, জেনারেল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড যাকে বলা হয়, জিপিএফ, আমাদের সকলেরই আছে। এই তথ্যটা বাধ্যতামূলক, কম্পালসারি। তো আমার পার্টিকুলার কিন্তু আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আপনাকে অদ্যাবধি জমা, আমাকে অনেকে কমেন্টস করে যে আসলে যদি আপনি প্রথম দিয়ে থাকেন, মানে প্রথম যদি আপনার এই অনলাইনে যদি রিটার্ন সাবমিট করে থাকেন প্রথমে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমগ্র অ্যামাউন্টটাই দেখাতে হবে। মানে অদ্যাবধি আপনার এই প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা হয়েছে সমস্ত তথ্যটা এখানে দিতে হবে। এখন অনেক কী দিতে হবে, টোটাল অ্যামাউন্ট। তো আদার ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে কি আছে, এখানে আমি ক্লিক করি। এখানে আপনার যদি অন্য কোনো থেকে থাকে সেক্ষেত্রে একটা আছে, এখানে যদি অন্য কোনো আপনার অর্থনৈতিক সম্পদ থেকে থাকে, পার্টিকুলার দিবেন। টাইপ অফ অ্যাকুইজিশন তো আমরা জানি, সাধারণত টাইপ অফ অ্যাকুইজিশন থাকে 3 ধরনের, পারচেজড, হেরিটেন্স, গিফট। ক্রয়কৃত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, দান,
তো রিলেটেড ডিটেলস থাকলে দিবেন, আর অ্যামাউন্টটা তো দিতেই হবে। তো আমরা এখন চলে যাবো মোটর কার। আপনার যদি মোটর কার থেকে থাকে, এখানে কথা আছে, আমরা একটু দেখে নিই। মোটর কার ওন বাই ইউ অর রেজিস্টার্ড বাই ইউর নেম। হ্যাঁ, আপনি যদি নিজের মোটর কার হয় এবং আপনার নামে যদি রেজিস্টার হয়, অবশ্যই তার তথ্য দিতে হবে। তো কী তথ্যগুলো আমরা একটু দেখে নেই। অনেকেরই আছে, কিন্তু আমার প্রাইমারি ডিপার্টমেন্টেরও অনেকেরই আছে, আমরা জানি, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি চাকরি করি, অনেকেরই আছে। তো তার রেজিস্ট্রেশন নাম্বার দিতে, টাইপ অফ পার্টিকুলার্স, তো অবশ্যই পার্টিকুলার্স দিতে হবে। হ্যাঁ, এই যে টাইপ পার্টিকুলার্সের মধ্যে আপনি 3 ধরনের অপশন পাবেন, মোটরসাইকেল না কার, মোটর বাস, জিপ না এনি আদার। দেন এখানে কথা আছে, এখানে মোটরসাইকেল থাকতে পারে, আর অনেকের মোটরসাইকেল আছে, কিন্তু আমরা এটাকে কি অ্যাভয়েড করি, মোটর কারের মধ্যে অবশ্যই মোটরসাইকেলও আছে। তো যেহেতু মোটরসাইকেল আছে, তার মোটরসাইকেলের তথ্যটা কিন্তু অবশ্যই দিবেন এখানে। আর কার, মাইক্রো বা জিপ এনি আদার থাকলে এনি আদার দিবেন। তো আমরা একটা নতুন তথ্য পেলাম, যেটা শুধু মোটর কার না, মোটরসাইকেলের জন্য প্রযোজ্য হবে। তো টাইপ অফ অ্যাকুইজিশন থাকতে পারে, অবশ্যই। তো আপনি এটা ক্রয় করেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, গিফট পেয়েছেন, অনেকে আমরা গিফট পেয়ে থাকি। তো ইঞ্জিন ক্যাপাসিটি, হ্যাঁ, আর ইঞ্জিন ক্যাপাসিটিতে অবশ্যই আপনি দেখবেন যে আসলে কত সিসি, আর ইউনিট সিসিতে দিবেন এবং তার ক্যাপাসিটি দিবেন, আর কত টাকা তার অ্যামাউন্ট হবে আর কি, এটা। তো আমরা কিন্তু মোটর কার সংক্রান্ত ইম্পর্টেন্ট তথ্য পেলাম, যে এখানে শুধু মোটর কারই অ্যাপ্লিকেবল না, মোটর সাইকেলেরও তথ্য কিন্তু দিতে হবে। তো আমরা এখন চলে যাব পরবর্তী অপশনে। হ্যাঁ, গোল্ড, ডায়মন্ড, জেমস, আদার। এবার কি স্বর্ণালঙ্কার। তো অনেকে স্বর্ণালঙ্কার থেকে থাকে, সবারই প্রায় আছে। তো সেই স্বর্ণালঙ্কার তথ্যগুলো দিতে গেলে আমাদের কী কী তথ্যের প্রয়োজন পড়বে একটু দেখে নিই। পার্টিকুলার্স দিবেন, পার্টিকুলার্সের মধ্যে অনেক আছে, এখানে গোল্ড, প্লাটিনাম, সিলভার, ডায়মন্ড, জেমস, আদার, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা দিবেন। সকল প্রকার অর্নামেন্টস বা সকল প্রকার মানে অলঙ্কারই এখানে আছে। টাইপ অফ অ্যাকুইজিশন, তো আমরা জানি 3 ধরনের টাইপ অফ অ্যাকুইজিশন থাকে: পারচেসড, ইনহেরিটেন্স, গিফট, ক্রয়কৃত, উত্তরাধিকার সূত্রে এবং দানে পাওয়া। কোয়ালিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য, এই বছর শেষে তার পরিমাণটা কত। ইউনিট আপনি কীতে দিবেন, তোলায় দিবেন না গ্রামে দিবেন না কিলোগ্রামে দিবেন না ভরিতে দিবেন। তো সাধারণত আমরা ভরিতে দিয়ে থাকি। এরপর তার ভ্যালুটা দিবেন, তার মূল্যটা আর কি অবশ্যই দিতে হবে। তো আমরা গোল্ড গেলাম, শেষ করলাম। এবার ফার্নিচার, অবশ্যই যদি আপনি প্রথমবার হয়ে থাকেন, তার ফার্নিচার তো সংক্রান্ত তথ্য দিতে হবে। আর যদি দ্বিতীয়বার হয়ে থাকেন, তাহলে তো ফার্নিচার যদি কিনে থাকেন, সেক্ষেত্রে আপনি 1 বছরে যদি কিনে থাকেন, ক্রয় করে থাকেন, তার কিন্তু তথ্য এখানে দিতে হবে। তো কী বক্স থাকে দেখি আমরা, কী তথ্য দিতে হবে। পার্টিকুলার্স দিতে হবে অবশ্যই, আপনি আসলে ফার্নিচার কোন ধরনের ফার্নিচার ক্রয় করছেন, তারপরে তার 3 ধরনের অ্যাকুইজিশনের মধ্যে পড়ে কি না, কোন ধরনের অ্যাকুইজিশন তার হয়, সেটি হবে আর কি, পারচেজ না ইনহেরিটেন্স না গিফট, তার কোয়ান্টিটি পরিমাণ কত এবং তার ভ্যালু মূল্য কত, এটি আর কি। তো ফার্নিচার গেল, আমি কিনিনি এবছর। এখন আদার অ্যাসেট ইন সিগনিফিক্যান্ট ভ্যালু। হ্যাঁ, এইখানে আপনার যদি আরও কোনো নির্দিষ্ট মূল্যের কোনো অ্যাসেট থেকে থাকে, আমার কিন্তু আমি গরু পালি, সেক্ষেত্রে আমি আমার গরু হিসাবে তথ্য দিয়েছি, ওটা একটি অ্যাসেট, গরুগুলো একটা অ্যাসেট, আমার 4টা গরু আছে, তার আমি দামটা দিয়েছি। তো এটা কিন্তু একটা অ্যাসেট। আদার অ্যাসেট আমি যেহেতু অপশনটা আমার জন্য অ্যাপ্লিকেবল, প্রযোজ্য, সেক্ষেত্রে আমি কিন্তু দিয়েছি। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে গোল্ড অ্যান্ড জেমসের এটা বুঝাই যাচ্ছে, এগুলো একটু দেখে নেই। হ্যাঁ, ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেম, এটা একটু দেখে নেই। পার্সোনাল ফার্নিচার, হোম ইকুইপমেন্ট ইনক্লুডিং রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস ইনক্লুডিং কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা অ্যাটসেট্রা। হ্যাঁ, তাহলে এই ফার্নিচার এবং ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে কী কী পড়ে আমরা একটু এখানে জেনে নিলাম। এটা আমি স্কিপ করছিলাম উইদাউট নোয়িং আর কি, যা অজ্ঞাত সারে আর কি, আমি এটা মিসিং করছিলাম। তাহলে আমরা কী কী জিনিসপত্রের নাম পেলাম: রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস ইনক্লুডিং কম্পিউটার্স, মোবাইল ফোন, ক্যামেরা অ্যাটসেট্রা, আরও হতে পারে, অবশ্যই এগুলো তথ্য দিবেন। আর আদার্স অ্যাসেটের সিগনিফিক্যান্ট ভ্যালুর মধ্যে কি পেইন্টিং, আর্ট কালেকশন অ্যান্ড আদার আইটেম অফ সিগনিফিক্যান্ট ভ্যালু হতে পারে। তারপরে আমরা চলে যাব ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। হ্যাঁ, আপনার কিন্তু ব্যবসার বাইরেই যদি আপনার ক্যাশ থেকে থাকে, ফান্ড থেকে থাকে কোনো, সেটার তথ্য দেবেন। সেটা কি
your cash balance with financial institutions balances with mobile and other electronic financial services, ফান্ড ব্যালেন্স, ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্স। এটা লাস্ট একই বোঝাচ্ছে যে আপনার যদি ক্যাশ অথবা ফান্ড যদি থেকে থাকে তার তথ্য দিতে হবে। এখন আমরা চলে আসছে নোটস, কারেন্সিজ, ব্যাঙ্ক, কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ। তো আপনি বুঝতেই পারতেছেন আপনার কাছে যদি নোট, কারেন্সিজ, ব্যাঙ্ক, কার্ডস থেকে থাকে, অনেকে ব্যাঙ্ক কার্ড কিন্তু থেকে থাকে, এবং আদার ইলেকট্রনিক ক্যাশ যদি থেকে থাকে সেটার তথ্য দিতে হবে। তো আমার কিছু আছে আর কি, যাই হোক আমি সেই সংক্রান্ত তথ্য দিয়েছি। ব্যাংকে কিছু আছে অ্যামাউন্ট, সে তথ্য দিয়েছি। আর ক্যাশ ইন হ্যান্ড, এখানে ক্যাশ ইন হ্যান্ড দেখাচ্ছে যে কত টাকা, আমাদের সবারই কিছু না কিছু টাকা হ্যান্ডে থাকে, ক্যাশে থাকে। তো আমি কিছু টাকা দেখিয়েছি আমার হাতে যে ক্যাশ হিসাবে আসছে, সকলে কিন্তু ক্যাশ হিসাবে কিছু না কিছু থাকে, সেটা দিতে হবে। তারপরে আদার, ডিপোজিট, ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, এটা কিন্তু কার আন্ডারে আপনারা দেখবেন, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, হ্যাঁ এর আন্ডারে, হ্যাঁ এরই আন্ডারে, ঠিক আছে। ক্যাশ অ্যান্ড ফান্ড এর আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন আছে, সেটা দেখে নেবেন। প্রথম অপশনটা নোট কারেন্সি আমরা মানে ডিসকাশন করেছি, ক্যাশ ইন হ্যান্ড ডিসকাশন করলাম। আর এখন চলে এসেছি আদার, ডিপোজিট, ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স। আদার কোনো যদি থেকে থাকে সেক্ষেত্রে ক্লিক করেন, সেক্ষেত্রে পার্টিকুলার দেবেন আর ব্যালেন্স অ্যামাউন্ট দেবেন। আদার আরও যদি কোনো জমা থাকে কোনো কিছু টাকা আপনাদের, সেটা দিবেন। আর অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের বাইরে অনেকের সম্পত্তি থাকে, বাড়ি গাড়ি থাকে না, সম্পত্তি থাকে, তো সেই সংক্রান্ত তথ্যখানে দিবেন। এবার অ্যাসেট কিন্তু মোটামুটি আমরা কাভার করলাম। অ্যাসেট কী করলাম, কাভার করলাম। অ্যাসেট একটা বিশাল জিনিস, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, উইদাউট স্কিপ না করে অবশ্যই দেখবেন, ভালো করে দেখবেন, একবার না দুইবার দেখবেন। অনেকগুলো ওখানে অপশন আছে, আমি সমগ্র অপশনই কিন্তু ডিসকাস করার চেষ্টা করেছি, আপনাদের কিছু হলেও জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। তাহলে কী হবে, আপনার সুবিধা হবে কি, এই পেজে যখন আসবেন তখন আপনি সমস্ত অপশনগুলো আপনার তো জানা থাকলেও ঘেটে আপনি ফিল আপ করতে পারবেন। তো আমি হচ্ছে লায়াবিলিটিসে, হ্যাঁ লায়াবিলিটি ড্রপ ডাউন মেনু কিন্তু ক্লোজ করা আছে, আপনারা দেখবেন ড্রপ ডাউন মেনু ক্লোজ করা আছে। তো আমি যদি ক্লিক করি দেখেন, হ্যাঁ এখানে কিন্তু লায়াবিলিটিস মানে কি, অবশ্যই আপনার কোনো যদি লোন থেকে থাকে, ধার করে থাকেন কারো কাছ থেকে, বরোয়িং ফ্রম ব্যাঙ্ক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা যদি আমরা ডেফিনেশন জানতে চাই তাহলে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে ডেট ব্যালেন্স ইন অল ব্যাঙ্কস, সকল ব্যাংকের যে ঋণ আছে, অ্যান্ড আদার ফিনান্সিয়াল, এবং অন্য অর্থনৈতিক সংস্থা যদি থাকে, প্রতিষ্ঠান থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন, সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। এখন অনেকে মনে করে যে স্যার এই আমার তো লোন আছে, লোনের তথ্য আমাকে অনেকে কমেন্টস করে ইউটিউবে, আমি দেখি যে আসলে কোথায় আমরা লোনের হিসাবটা দিব। তো আজকে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে তাদেরকে দেখার অনুরোধ করছি, বা যারা কনফিউশনে ভুগছেন যে আসলে আমরা লোন সংক্রান্ত তথ্য কোথায় দেব, অবশ্যই লায়াবিলিটিতে দিবেন। কারণ আনসিকিউরড লোন কাকে বলে, এখানে আমরা ক্লিক করে আমরা একটু বক্সগুলো দেখে নেই, হ্যাঁ কারণ কি আমাদের সুবিধা লাগবে, কারণ এই তথ্যগুলো কিন্তু আমাদের রেডি করতে হবে। নেম অফ দ্য ব্যাঙ্ক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যাই বলেন, অ্যাকাউন্ট নাম্বার তো দিতে হবে, পারপাসটা কি, আপনি কিসের জন্য লোন নিয়েছেন, এবং ব্যালেন্স অ্যামাউন্ট, কত পরিমাণ লোন নিয়েছেন। আমাদের 4টা বক্স আছে এখানে, 4টা বক্সে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো গেল আনসিকিউরড লোন মানে কি, যেটা সিকিউরড না, মানে কী বলে ওটাকে, নিশ্চয়তাবিহীন যে ঋণগুলো আমরা নিয়ে থাকি। আমরা একটু এখানে কিন্তু অনেক বড় ডেফিনেশন দেখতে পাচ্ছি, আমরা একটু দেখে নিই। এনি লোন টেকেন ফ্রম নন ইনস্টিটিউশনাল সোর্স সাচ অ্যাজ ফ্রম ইউর স্পাউস, প্যারেন্টস, হ্যাঁ এখানে বলতেছে এই আনসিকিউরড লোনটা কি, এই আনসিকিউরড লোনটা হচ্ছে আপনি প্রতিষ্ঠান ব্যতি রেখে উইদাউট এনি ইনস্টিটিউশন আর কি, ইনস্টিটিউশন ছাড়া যে সমস্ত লোন আমরা কিন্তু ব্যক্তি টু ব্যক্তি ভেরি করি, মানে ব্যক্তির কাছ থেকে নিয়ে থাকি, যেমন স্পাউজের কাছে নিয়ে থাকি, প্যারেন্টসের কাছে নিয়ে থাকি, সিবলিংয়ের কাছে নিয়ে থাকি, রিলেটিভসের কাছে নিয়ে থাকি, ফ্রেন্ডস অ্যান্ড কলিগসের কাছে নিয়ে থাকি। অ্যাটেনশন, একটা বলতেছে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে যে ইফ দ্য লোন প্রোভাইডার ইজ সামওয়ান আদার দেন ইউর প্যারেন্টস, স্পাউস, টোটাল অ্যালাউয়েবল লোন টেকিং লিমিট ইজ 5 লাখ টাকা। হ্যাঁ এখানে বলতেছে যে আপনার যদি ইফ দ্য লোন প্রোভাইডার ইজ সামওয়ান আদার দেন ইউর প্যারেন্টস, স্পাউস, হ্যাঁ এখন বলতেছে যদি আপনার পিতামাতা অথবা আপনার স্বামী স্ত্রী যেটাই হোক, যে তারা যদি আপনার কাছ থেকে লোন নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই লোনটা 5 লাখ টাকার কিন্তু বেশি হবে না। এর লিমিটটা কত, এই লোনের লিমিটটা কত, 5 লাখ টাকা। আমরা একটা ইম্পর্টেন্ট তথ্য পেলাম, এই লোন লিমিটটা কত, মানে
পার্সোনাল লোন যাকে বলা হয়। পার্সোনাল মানে কি, ব্যক্তিকেন্দ্রিক লোন। যে লোনগুলো হবে 5 লাখ টাকার কিন্তু বেশি হবে না, যদি সেই লোনটা আপনি কোনো স্বামী স্ত্রীকে দিয়ে থাকেন বা ভাই বোন কর্তৃক বা আপনার পরিবারের মধ্যে যদি সেই লোনটা হয়, সেই লোনটা কিন্তু 5 লাখ টাকার বেশি হবে না। তো আমরা এখন চলে যাবো আদার লোন অর ওভারড্রাফট, অন্য ধরনের লোন। সেটি কি আমরা একটু দেখে নিই। এনি ওভারড্রাফট উইথড্রলস মোর দেন ডিপোজিট, মানে ওভারড্রাফট মানে কি উইথড্র করেছেন বা তুলেছেন। এনি অ্যাডভান্স রিসিভড, কোনো অগ্রিম নিয়েছেন, গ্রহণ করেছেন, অর এনি লোন এগেনিস্ট এ ফান্ড অর এনি আদার পার্সোনাল লায়াবিলিটি নট কভার্ড আর্লিয়ার, মানে এর আগে তার তথ্য কোথাও দেননি, এই জাতীয় তথ্য যদি হয়ে থাকে বা এই জাতীয় কোনো লোন হয়ে থাকে, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে তথ্যটা দিতে হবে। তো সাধারণত আমরা দুই ধরনের লোনই নিয়ে থাকি, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল লোন আর একটা হচ্ছে ব্যক্তি টু ব্যক্তি লোন, মানে একজনের কাছ থেকে একজন লোন। তো এই সংক্রান্ত তথ্য কিন্তু আমাদেরকে দিতে হয়। অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে লোনের তথ্যটা আমরা কোথায় দিব, লায়াবিলিটিসে দিতে হবে। তো আমার কিন্তু আজকের ডিসকাশন মোটামুটি লায়াবিলিটিস পর আদার আউটফ্লো আসলো, এটা আমি পরবর্তীতে ডিসকাশন করব যে আসলে আদার আউটফ্লো থেকে একেবারে শেষ পর্যন্ত আরেকটি পর্ব হবে আমার, সেটি দেখার আমন্ত্রণ রইল। তো মোটামুটি আজকের কিন্তু পর্বটি আমার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের অপশনগুলো আমরা কীভাবে পূরণ করব এবং কোন কোন বক্সে কী কী দিতে হবে, কেমন ধরনের তথ্য দিতে হবে সেই সংক্রান্ত ভিডিওটি আশা করি আপনাদের অবশ্যই উপকারে লাগবে। তো আমার রিটার্ন সাবমিশন সংক্রান্ত সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।